1998 সালের 28 জুনের একটি ঘটনা দিয়ে শুরু করি। একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। পায়ের সমস্যার কারণে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তার আইনজীবীরা আদালতের কাছে নিয়ম অনুযায়ী বসার অনুমতি চান। আদালত জানতে চান তিনি কি অসুস্থ। খালেদা জিয়া তখন জানান তার পায়ের সমস্যা রয়েছে। এরপর আদালতের এজলাসের পাশে একটি চেয়ারে তাকে বসার অনুমতি দেওয়া হয়। এটি ছিল আদালতের সিদ্ধান্ত, এর বেশি কিছু নয়। কিন্তু এই ঘটনাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণ হয়ে ওঠে। সংসদের বাজেটের বক্তৃতায় সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, দুর্নীতির মামলায় জড়িয়ে কেউ আদালতকে অবমাননা করে নিজের অপরাধ ঢাকতে পারবে না। তিনি আরও প্রশ্ন তোলেন, আদালত কি বক্তৃতার মঞ্চ? আসামিকে কেন কাঠগড়ায় দাঁড় করিয়ে না রেখে চেয়ারে বসার অনুমতি দেওয়া হলো? এখানে লক্ষণীয় বিষয় শুধু রাজনৈতিক ভাষা নয়, বরং এটি একটি বিচারিক সিদ্ধান্তকে রাজনৈতিক ক্ষোভের আলোকে ব্যাখ্যা করার প্রবণতা। এটি প্রতিশোধের রাজনীতির অন্যতম এক বৈশিষ্ট্য। যখন প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা আইনি প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে শুরু করে, তখন আইনের শাসন দুর্বল হয়ে পড়ে এবং ব্যক্তির ইচ্ছা রাষ্ট্রের উপরে প্রাধান্য পেতে থাকে। এ কারণেই তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যটি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন তিনি প্রতিশোধের রাজনীতি করতে চান না। তিনি চান না, এই কথার ব্যাখ্যাটা কি? এর অর্থ কি বিচার হবে না? মোটেই তা নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিশোধ এবং বিচার এক জিনিস নয়। প্রতিশোধের ভিত্তি ব্যক্তিগত ক্রোধ, বিচারের ভিত্তি হচ্ছে আইন। একজন রাজনৈতিক নেতা প্রতিশোধ না নেয়ার কথা বলতেই পারেন, কিন্তু একই সঙ্গে অপরাধের বিচারও হতে পারে যদি সেটি আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এটাই আইনের সবচেয়ে ভালো মূল দর্শন। তবে এখানেই আরেকটি প্রশ্ন ওঠে। অনেকে আশঙ্কা করছেন প্রতিশোধ না নেয়ার নীতি কি রাজনৈতিক দুর্বলতায় পরিণত হতে পারে? এই আশঙ্কাকে একেবারে ফু দিয়ে তো আর উড়িয়ে দেওয়া যায় না। কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে বিচার দেরি হলে মানুষের মনে দায় মুক্তির ধারণা তৈরি হয়। তাই প্রতিশোধ নয়, কিন্তু দ্রুত, নিরপেক্ষ এবং দৃশ্যমান বিচার, এই তিনটি বিষয়ে নিশ্চিত করা জরুরি। বিচারহীনতা কখনোই জাতীয় পুনর্মিলনের ভিত্তি হতে পারে না। তবে সবচেয়ে বড় প্রশ্নটি অন্য জায়গায়। সেটি প্রতিশোধ নয়, রাষ্ট্রের চরিত্র। বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক স্তরে এখনও আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ের প্রভাব অটুট। যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে এটি কেবল একটি প্রশাসনিক সমস্যা নয়, এটি রাষ্ট্র পরিচালনার মৌলিক সংকট। কারণ জনগণ সরকার পরিবর্তন করে শুধু মুখ বদলানোর জন্য নয়, রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি বদলানোর জন্য। এখানেই বিএনপির সবচেয়ে বড় পরীক্ষা। প্রতিশোধ না নেয়া এক জিনিস, আর আওয়ামী লীগের রাজনৈতিক আধিপত্যকে রাষ্ট্রযন্ত্রে বহাল রাখা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই দুইকে গুলিয়ে ফেলতে কোনোভাবেই কিন্তু চলবে না। আইনের শাসন মানে কাউকে রাজনৈতিক পরিচয়ের কারণে অপসারণ করা যেমন নয়, আবার আইনের শাসনের অর্থ এও নয় যে দলীয়করণের অভিযোগে প্রশ্নবিদ্ধ কাঠামোকে অপরিবর্তিত রেখে দেয়া হবে। রাষ্ট্রের পুনর্গঠন আর রাজনৈতিক পুনর্বাসন এক বিষয় নয়, কিন্তু এই দুইয়ের সীমারেখা অস্পষ্ট হয়ে গেলে বিপদ তৈরি হয়। যে প্রশাসনিক সাংস্কৃতিক বিরুদ্ধে এতদিন অভিযোগ ছিল, সেটি যদি নতুন সরকারের সময়ও বহাল থাকে, তাহলে মানুষ প্রশ্ন তুলবে পরিবর্তনটা কোথায়? সবচেয়ে বড় কথা, রাষ্ট্রের পুনরায় আওয়ামীকরণ কোনোভাবেই ভালো লক্ষণ নয়। সুতরাং বিএনপির সামনে দায়িত্ব শুধু সরকার চালানো নয়, রাষ্ট্রকে এমনভাবে পুনর্গঠন করা যাতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আর কখনো কোনো রাজনৈতিক দলের সম্প্রসারিত অঙ্গে পরিণত না হয়। এই কাজটি কঠিন, কিন্তু এটি হতে হবে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্যের মাপকাঠি। বিএনপি কি পারবে? এই প্রশ্নটা রেখে গেলাম আজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গেও থাকুন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন।
নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।